আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। জি, ভালো না? আচ্ছা, জি কোহিনুর ম্যাম কেমন আছেন? কোহিনুর ম্যাম আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি জানা আছে কিনা? আজকে ভেষজ বহ। অর্থাৎ যে জিনিসগুলি ভেষজ বহন করে সেই জিনিস নিয়ে আলোচনা করব। তো এই আলোচনার সাথে সম্পর্কযুক্ত আরো কিছু আলোচনা করব। তো তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে গত ক্লাসে আমরা কি দেখিয়েছিলাম এবং কি পড়িয়েছিলাম একটু বলেন, তারপরে আমি আমার ক্লাস মানে কন্টিনিউ করে যাচ্ছি। তাহলে হবে কি, রিভিউ দিলে আপনার পূর্বে কি পড়েছেন সেটা অন্তত মনে থাকবে। বলেন তো, আমি দেখিয়েছিলাম গত ক্লাসে কি দেখিয়েছিলাম? আইনুল সাহেব, আপনার কি মনে আছে? স্যার, আমি গত ক্লাসে ছিলাম না স্যার। আচ্ছা, ঠিক আছে। কোহিনুর ম্যাম, আপনার মনে আছে? স্যার আমিও ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলি তাহলে। ই, গত ক্লাসে আসলে আমি মাদার টিংচার কিভাবে তৈরি করতে হয় সেই মাদার টিংচার এলিয়াম সেপা থেকে মাদার টিংচার তৈরি করেছিলাম। আর তার আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে টাইট্রেশনে কিভাবে ওষুধ তৈরি করতে হয়। মানে ১ ঘন্টা ব্যাপী যে বিশেষ করে বিচূর্ণ আকারে যে ওষুধ তৈরি করতে হয় সেটা কিভাবে ওষুধ তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটাই দেখিয়েছি। গত ক্লাসে আমি মাদার টিংচার সম্পর্কে দেখিয়েছি কিভাবে মাদার টিংচার তৈরি করতে হয়। আর মানে মানে ৩য় ক্লাসে যে তখন হচ্ছে যে ২-৩টা ভিডিও ক্লিপও দেখিয়েছিলাম। বিভিন্ন ফ্যাক্টরি, আপনার ব্রিটেনের একটা ফ্যাক্টরি, তারপরে হার্বামেড সুইজারল্যান্ডের একটা ফ্যাক্টরিতে কিভাবে ওষুধ তৈরি করতে হয়। তো আমি ম্যানুয়ালে কিছুই দেখাচ্ছি, তারপরে আমি দরকার হয় স্লাইডে যাব। আমরা আসলে ভেষজ বহ নিয়ে কথা বলবো আজকে। ভেষজ কি, ভেষজ বহ কি, এই কথাগুলো সংজ্ঞা একটু শুনে তারপর আমরা এগিয়ে যাই। ভেষজ হচ্ছে এমন একটি, মনে করো, ঔষধি গুণ সম্পূর্ণ উপাদান বা পদার্থ বা গাছ যার মধ্যে রোগ উৎপাদন করার ক্ষমতা থাকে যদি স্থূল মাত্রায় ব্যবহার করা হয়, আর যদি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করা হয় তাহলে সেই রোগটা দূরীভূত হয়। এটা হচ্ছে আমাদের সংজ্ঞায় বা হোমিওপ্যাথির সংজ্ঞায়, যে হোমিওপ্যাথিতে আমরা ভেষজ কাকে বলি? যার মধ্যে দুটা শক্তি আছে, একটা হচ্ছে রোগ উৎপাদনকারী শক্তি, আর একটা রোগ দূরীভূতকরণ শক্তি। আমাদের ম্যাট্রিয়া মেডিকা হচ্ছে এই ভেষজের ভান্ডার, অর্থাৎ প্রুভিংকৃত যতগুলো ভেষজ আছে সেই ভেষজগুলি যখন স্থূল মাত্রায় কারো সুস্থ শরীরে প্রয়োগ করা হয় তখন যে রোগ লক্ষণগুলি উৎপাদিত হয় সেই রোগ লক্ষণগুলি লিপিবদ্ধ আকারে আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে লিখিত আকারে থাকে। ঠিক ফার্মেসিতেও আমরা সেই বিষয়গুলোই জেনে থাকি। ঠিক পাশাপাশি আমরা একটা জিনিস জানবো যে তাহলে এই ভেষজ বহটা কি? ভেষজ বহ মানে যার মধ্যে ভেষজের গুণ বহন করে এমন উপাদানই হচ্ছে ভেষজ বহ। একটি উত্তম ভেষজ বহন নাম বলতে পারেন কোহিনুর ম্যাম? এমন একটা মানে ভেষজ বহ যে ভেষজ বহন করে, আর ভেষজ বহর প্রধান গুণটা হতে হবে যে তার নিজস্ব কোনো ঔষধি গুণ থাকবে না। সে অন্য কারো ভেষজের গুণ বহন করে ওষুধ রূপে ব্যবহৃত হয় বা শক্তিকৃত করা যায়, সেটাকে সংরক্ষণ করা যায় এমন উপাদান। কোহিনুর ম্যাম, পারবেন? একটু রেসপন্স করেন। না পারলে মনে না থাকলে অসুবিধা নেই, বলেন না আমি বলে দিচ্ছি, আমি সবই বলে দেব।
আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, কিন্তু আচ্ছা, বলতে পারছি না হ্যাঁ, স্যার। তো বলতে পারবেন? আচ্ছা, না স্যার, বলতে আমরা পারছি না। যে ভেষজ, আচ্ছা ঠিক, আচ্ছা না পারলেও অসুবিধার কিছু নেই। এখানে লজ্জার কিছু নেই। আসলে আমরা তো জানার জন্য, শেখার জন্য এসেছি। কিছু জিনিস জানা থাকতে পারে, কিছু জিনিস নাও জানা থাকতে পারে। পড়লে বা শুনলে সেগুলো আমরা জেনে যাব। ভেষজ বহ হচ্ছে এমন একটি উপাদান যেটা অন্য কোনো ভেষজের গুণ বহন করে আমরা সংরক্ষণ করতে পারি, শক্তিকৃত করতে পারি, ওষুধ রূপে ব্যবহার করতে পারি। এমন যে গুণ সম্পন্ন উপাদানগুলিই হচ্ছে ভেষজ বহ। তার মধ্যে প্রধানটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে সর্বপ্রধান ভেষজ বহ। এরপরে কি? ডিস্টিল ওয়াটার, এক প্রকার ভেষজ বহ। এরপরে সুগার অফ মিল্ক, এক ধরনের ভেষজ বহ। গ্লোবিউলস, এক ধরনের ভেষজ বহ। এরপরে বিভিন্ন ধরনের ভেজিটেবল অয়েল, এক ধরনের ভেষজ বহ। পেট্রোলিয়াম জেলি, এটাও এক ধরনের ভেষজ বহ। আবার বিভিন্ন ধরনের অয়েল আছে, এই অয়েলগুলোও কিন্তু ভেষজ বহ হিসেবে কাজ করে। ভেষজ বহ মানে এর মধ্যে ভেষজের গুণ বহন করে আমরা ওষুধ রূপে ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা প্রথমেই কথা বলবো কি, ভেষজ বহে কিছু কিছু গুণ থাকতে হবে না? সেই গুণগুলো কি কি থাকতে পারে আমরা বলতে পারেন? এরও তো নিজস্ব কিছু গুণ থাকে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকবে, তাই না? প্রথম কথা হচ্ছে যে এর নিজের কোনো ঔষধি গুণ বা ভেষজ গুণ থাকা চলবে না। দ্বিতীয় যেই অবস্থাটা হতে হবে সেটা হচ্ছে যে সে খুব সহজে এই গুণগুলা অ্যাবজর্ব করে নিতে পারে বা শোষণ করে নিতে পারে ভেষজ থেকে। এবং এমন একটা জিনিস হলো, সেটা হচ্ছে সহজলভ্য হতে হবে, যে সহজেই আমরা যেটা খুঁজে পাই এমন ভেষজ বহ। ভেষজ বহ তাহলে কি আমরা পেলাম? যে ভেষজ বহ এমন একটা জিনিস যেটা অন্য ভেষজের গুণ বহন করে, সেটা সহজলভ্য হতে পারে, তার নিজস্ব কোনো ভেষজ গুণ থাকবে না। তার মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধানটা কি আমরা বলেছি? সেটা হচ্ছে আরএস বা রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহল। ঠিক আছে? এছাড়া আরো কি কি ভেষজ বহ হতে পারে? ডিস্টিল ওয়াটারের কথা বলেছি, গ্লিসারিনের কথা বলেছি, অলিভ অয়েলের কথা বলেছি, দুগ্ধ শর্করা, সুগার অফ মিল্ক। এছাড়া বিট হতে পারে, মানে শুটি শর্করা, এরপরে ক্যান মানে সুগার বা ইক্ষু শর্করা ইত্যাদি, এই সবগুলোই, যেমন গ্লোবিউলস, আমরা বটিকা বলি, অনুবটিকা বলি, চাকতি বলি, বা বাংলাতে যদি বটিকা, অনুবটিকা, ট্যাবলেট, এই সবগুলোই কিন্তু ভেষজ বহ। এরা সবাই কি করে? ভেষজ বহন করে নিয়ে থাকে। আচ্ছা, এবার আমি একটা একটা করে মানে কোনটা কি এবং তাদের গুণটা কেমন হবে কি সেটা বলছি। প্রথমে আমরা ডিস্টিল ওয়াটারের কথা বলি। ডিস্টিল ওয়াটার কি বলতে পারেন কেউ? ডিস্টিল ওয়াটারটা কি? যে পানি স্যার পরিশুদ্ধ গরম পানি, করে যে পানিটা ভাবটা বের পানির পাওয়া একটা যায়। রূপ যেটা আচ্ছা, জীবাণুমুক্ত। পরিশুদ্ধ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পরিশুদ্ধ এ কথাটা ঠিক আছে, কিন্তু এটা পরিশুদ্ধ না, পরিশ্রুত জল বা পরিশ্রুত পানি। যেমন টিউবওয়েলের পানি যদি ধরি, টিউবওয়েলের পানি কি পরিশুদ্ধ না? এটা খাওয়ার উপযোগী। এটা মনে করেন হলো বয়েল ওয়াটার, যেটা আমরা সিদ্ধ পানি বলি, সেটাও তো মনে করেন যে পরিশ্রুত, কিন্তু সেই ও পানিটা আমাদের ঔষধের জন্য উপযোগী নয়। আমাদের ঔষধের জন্য আসলে ডিস্টিল ওয়াটার আমরা যেটা বলি, যদি বাংলা বলি, তাহলে পরিশ্রুত জল। পরিশ্রুত জল আমি দেখাচ্ছি, ধরেন যে এইটা একটা পরিশ্রুত জল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মনে হচ্ছে সাধারণ পানি বা খাওয়ার পানির মতোই একটা পানি, কিন্তু এর একটা বৈশিষ্ট্য আছে। এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই পানিটাকে প্রথমে
100°C তাপে ফুটাতে হবে। অর্থাৎ পরিশ্রুত জল তৈরির জন্য আলাদা একটা মানে মেশিন বা একটা প্রক্রিয়া আছে। সেই 100°C যখন আমরা এটাকে তাপ দিব তখন এটা বয়লিং হবে বা ফুটতে থাকবে। ফুটলে কি হবে? সেখান থেকে বাষ্প হবে। এই বাষ্পটা একটা নলের মাধ্যমে সেটা নিয়ে যেতে হবে ঠান্ডা পানির ভেতর দিয়ে। ঠান্ডা পানির ভেতর দিয়ে যখন নিয়ে মুখটা কোথাও কোনো একটা পাত্রের কাছে রেখে দিব তখন ওখান থেকে ফোঁটা করে এই বাষ্পগুলি কি হবে? আবার পানিতে ১ম এ ফুটে বাষ্প হবে, সেটা আবার ঠান্ডা পানির মাঝখান দিয়ে যেয়ে বাষ্পটা আবার ঘনীভূত হয়ে আবার পানিতে রূপান্তরিত হবে। তো সেই পানিতে টাকেই বলা হয় পরিশ্রুত জল। এর মধ্যে কোনো ভারী মেটাল থাকে না। যেমন আমরা এমনি খনিজ পানি যেটা বলি, টিউবওয়েলের পানি বা কূপের পানি, সেটা আমাদের খাওয়ার উপযোগী। এটা ঠিক আছে। কিন্তু ঔষধ দেওয়ার জন্য যাবে না, এজন্যই যে তার মধ্যে বেশ কিছু মানে ঔষধি গুণ, যেমন আর্সেনিক থাকতে পারে, সেখানে ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, অন্যান্য অনেক উপাদান, মাটির অনেক উপাদান তার মধ্যে মিশে থাকতে পারে। তো বিভিন্ন ধরনের মিনারেলস মিশে থাকতে পারে। সেই মিনারেলস থাকলে কি হবে? আমরা যে ওষুধটা দিব বা ওষুধটা রুগীকে দেব তখন সেই ওষুধটা সঠিকভাবে ওই মিনারেলস এর সাথে বিক্রিয়া করে কাজ নাও করতে পারে। এইজন্যেই বিশুদ্ধ পানি মানে পরিশ্রুত পানিগুলো এইজন্যেই যে ওই বাষ্প আকারে যে পানিটা উঠে সেটা মানে আবার ঠান্ডা হয়ে যে পানিটা আসবে এর মাঝে কোনো প্রকার ভারী বা মানে দূষিত পদার্থ বলেন, ধুলো, বালি বা অন্য কোনো মিনারেলস কোনো কিছুই ওর মধ্যে থাকবে না। এই ধরনের পানিকেই আমরা সাধারণত ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি, পরিশ্রুত পানি বিভিন্ন নামেই বলে থাকি। এখন ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। যে আমার আচ্ছা, তাহলে আমরা ডিস্টিল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার কাকে বলে বা কি আমরা বলতে পারবো না? অবশ্যই স্যার, জি। হ্যাঁ, বলতে পারবেন? জি। আচ্ছা, জি। তাহলে বলেন তো ডিস্টিল ওয়াটার কিভাবে তৈরি করা হয়? যে একটা পানিকে খুব গরম করানো হয়, এর উপরে ওটা যেটাকে ভাসতে, একটা পাত্রে গরম করলাম, জি, হ্যাঁ। ওটার উপরে ভাপ তৈরি হবে। ওই ভাপটা একটা ঠান্ডা পাইপের দ্বারা দিয়ে যাবে, ওই ফোঁটা ফোঁটা পানিটা পড়বে, ওই ভাপসটা, ওটাই হলো ডিস্টিল ওয়াটার। আচ্ছা, মানে এটা সহজে বুঝতে পেরেছেন, এটা বড় কথা যে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তো ওই বয়লিং ওয়াটারটা যে বাষ্পটা এটা একটা পাইপের মাধ্যমে পরিচালনা করে একটা ঠান্ডা পানির ভেতর দিয়ে নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার পরে সেটা ঠান্ডা হয়ে যে পানি আবার পানিতে রূপান্তরিত হবে সেটা সংগ্রহ করেই আমরা ডিস্টিল ওয়াটার সাধারণত তৈরি করে থাকি বা ওই যে বড় বড় ফ্যাক্টরি বা এটা মেশিনের মাধ্যমে ঠিক একই প্রক্রিয়াতে তৈরি করা হয়। আচ্ছা, আচ্ছা, এই যে নতুন জয়েন করেছেন আপনি বুঝেছেন? মোহাম্মদ সালাহউদ্দিন সম্ভবত নাম। জি, আপনার নামটা আমি মানে এখানে পুরোটা আসছে না তো। জি, আপনার নামটা কি? মোহাম্মদ সালাহউদ্দিন? আমার এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, সালাউদ্দিন মুরাদ। আচ্ছা, জি। আমি সালাউদ্দিন মুরাদ। জি। আপনি বুঝেছেন ডিস্টিল ওয়াটার কিভাবে তৈরি করা হয়? হ্যাঁ, অ্যাফার্মেটিভ। আচ্ছা। আচ্ছা, তাহলে আমি এবার আর একটু সামনে এগিয়ে যাই। এবার আমরা যাব হচ্ছে অ্যালকোহলটা কি? ঠিক আছে? এতক্ষণ তো আমরা বললাম যে ডিস্টিল ওয়াটার কিভাবে তৈরি। এরা প্রত্যেকেই কিন্তু ভেষজবহ। তাদের নিজস্ব আসলে ভেষজ গুণ নেই। তো আমি শেষে আবার বলে দিব একদম নেই তা না, হালকা পাতলা কিছু গুণ থাকে কিন্তু সে সহজে বহন করতে পারে বিধায় আমরা এটাকে নিরাপদ বা করি। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় অ্যালকোহল।
অ্যালকোহলটা হচ্ছে এটা ধরেন যে এক ধরনের চিটাগুড়, মোলাসেস বা চিটাগুড় চিনেন? চিনি কলের মধ্যে এক ধরনের চিনি তৈরির পর এক ধরনের গাদ বের হয়, যেটা চিটাগুড় নামে পরিচিত। এই একে ফার্মেন্টেশন প্রক্রিয়াতে ধরেন 10% চিটাগুড় এবং 30% সেন্টিগ্রেডে তাপ দিয়ে এবং এর মাঝে ইস্ট ব্যবহার করা হয়। ইস্ট ব্যবহার করে এক ধরনের ফার্মেন্টেশন তৈরি করা হয় বা পচন প্রক্রিয়া করে, সেটা থেকেই আমাদের এই অ্যালকোহল তৈরি করা হয়। এটা হচ্ছে এই ইথাইল অ্যালকোহল, যেটা আমরা ব্যবহার করে থাকি ওষুধের কাজে। কিন্তু এর মাঝে আরো অ্যালকোহল আছে, আরো বেশ কয়েক প্রকারের অ্যালকোহল আছে। তার মধ্যে মিথাইল অ্যালকোহল বা মিথানল, এটা ওষুধের কাজে ব্যবহার করা যায় না। এটা অন্য কাজে, স্পিরিট হিসেবে অন্য কাজে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এটা এই জন্য ব্যবহার করা যায় না। অনেক সময় হয়তো শুনে থাকবেন বা জেনে থাকবেন যে অনেক জায়গায় হয়তো কেউ খেয়ে মারা গেছে বা কোনো কিছু, সেটা হচ্ছে যে ওর মধ্যে বিষক্রিয়া থাকে, ওটা একেবারেই অনুপযোগী। এছাড়াও আরো বেশ কিছু প্রক্রিয়াতে অ্যালকোহল তৈরি করা সম্ভব। সেই প্রক্রিয়াগুলো হচ্ছে যেমন আঙুর থেকে, তারপরে বিভিন্ন আপেল থেকে, বিভিন্ন ফল থেকেই অ্যালকোহল তৈরি করা যায়। তো তার মধ্যে প্রধান যে সেটা আমরা সাধারণত মোলাসেস বা চিটাগুড় থেকে আমরা তৈরি করে থাকি। আচ্ছা, তো এটা বোঝা গেল। আর এখন যেটুকু সংক্ষেপে বললাম সেটুকু বুঝতে পেরেছেন? জি, কোহিনুর ম্যাম, বুঝতে পেরেছেন? অ্যালকোহল কিভাবে তৈরি করা হয়? বুঝতে পেরেছি স্যার। জি আচ্ছা আচ্ছা, সালাউদ্দিন মুরাদ, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, অ্যাফার্মেটিভ, আপনি বলে যান। আচ্ছা, না, এটা হচ্ছে যে মনে করেন ইস্টের মাধ্যমে তৈরি করা হয়। আচ্ছা, এর বৈশিষ্ট্য আছে। এর বৈশিষ্ট্য এটা হচ্ছে কোনো প্রকার গন্ধ থাকবে না, কোনো প্রকার বর্ণ থাকবে না, ইহা হালকা মিষ্টি স্বাদের, এটা দহনযোগ্য বা এটা মনে করেন যে আগুনের সংস্পর্শে আসলে এটা হতে পারে, যে আগুন ধরে যেতে পারে। এবং এটার আরো কিছু পানির সাথে খুব সহজে দ্রবীভূত হয়, তবে বেনজিন, ইথার এর সাথে খুব সহজে দ্রবীভূত হয় না, এর সাথেও দ্রবীভূত হয়। এবং মানে স্পেসিফিক গ্রেভিটি যদি ধরা হয় তাহলে এটা 0.789 হচ্ছে এর স্পেসিফিক গ্র্যাভিটি। এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পচন নিবারক, পচন হতে দেয় না। এবং এটা আরেকটা জিনিস হচ্ছে যে এটা সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে এটা বেশ ভালো কাজ করে। তো এইগুলি হচ্ছে এর বৈশিষ্ট্য। এবার আসা যাক, আমরা যখন ঔষধ তৈরি করি, ঔষধ তৈরিতে আমাদের বিভিন্ন ধরনের আরএস বা রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহল ব্যবহার করা হয়। তার মধ্যে মানে একটা হচ্ছে স্ট্রং অ্যালকোহল, এটা কোথাও কোথাও আছে 98%, কিন্তু আবার কোথাও আছে 95% যে মানে হচ্ছে অ্যালকোহল, আর 5% বা 5.1% হচ্ছে এর মধ্যে পানি থাকে। এই ধরনের যে অ্যালকোহল, এটাকে বলা হয় স্ট্রং অ্যালকোহল। সাধারণত মাদার টিংচার তৈরিতে এই ধরনের অ্যালকোহল গুলো ব্যবহার হয়ে থাকে। এরপরে আরো অ্যালকোহল আছে, আরো প্রকার আছে। সেটা হচ্ছে যে আপনার, আমি বলে দিচ্ছি, যে যেমন ডিসপেন্সিং অ্যালকোহল। ডিসপেন্সিং অ্যালকোহলটা হচ্ছে যে যেই অ্যালকোহলের মধ্যে আপনার 88% আপনার অ্যালকোহল থাকবে, আর 20% থাকবে হচ্ছে আপনার ওয়াটার। এই ধরনের যে অ্যালকোহল, এটাকে আপনার ডিসপেন্সিং অ্যালকোহল নামে অভিহিত করা হয়। স্যার স্কিমটা কি এরপরে ক্লিয়ার আছে, হয়ে যাবে? যে স্কিম আমার কথা বুঝতে পারছেন না?
না বুঝতে পারছি স্যার, স্কিমটা কি শেয়ার দেওয়া যাবে? স্কিমটা আপনার আমার স্কিন শেয়ার স্যার দিতে বলছিলাম। স্কিন শেয়ার জি আচ্ছা, স্কিন শেয়ারে আমি পরে যাব। আমি আগে এমনি কথা বললেই, আমি কথা বলি, কিছু জিনিস দেখাবো, তারপরে স্ক্রিনে যাই, তাহলে আমার মনে হয় যে ভালো। কারণ এটা আগে যদি বর্ণনা না করে শুধু ছবি দেখাই, তাহলে আমি আসলে ভালো বুঝাতে পারবো না। কারণ এর কিছু ক্লাসিফিকেশন আছে, তো সেই ক্লাসিফিকেশন গুলো আমি আগে বলে নিই, তাহলে আমার মনে হয় যে ভালো হলো। এরপরে আছে ডাইলুটেড অ্যালকোহল। এটা সাধারণত ডাইলুশন করার ক্ষেত্রে বা শক্তিকরণ করার ক্ষেত্রে কাজে লাগে। ডিসপেন্সিং অ্যালকোহল দিয়ে সাধারণত ওই আপনার ওষুধ কোম্পানিগুলো ওষুধ তৈরি করে। ঠিক এটার মধ্যে 88% তো অ্যালকোহল। এর কাছাকাছি একটি আছে, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এটা হচ্ছে 87% অ্যালকোহল, বাকিটা হচ্ছে ওয়াটার। আমাদের দেশে সাধারণত ডিসপেন্সিং অ্যালকোহল পাওয়া যায় না বিধায় রেকটিফাইড স্পিরিট যেটা, এটা দিয়েই ওষুধ তৈরি করা হয়। যেহেতু 1% এর ব্যবধান, যার কারণে এটা সহজলভ্য এবং সহজে পাওয়া যায়, যার কারণে এটা দিয়েই ওষুধ তৈরি করা হয় এবং এটা ভেষজ বহ হিসেবে খুব ভালো কাজ করে। এরপরে আছে সুগার অফ মিল্ক। সুগার অফ মিল্কটা হচ্ছে, এর বৈশিষ্ট্যটা হচ্ছে এটা খাঁটি দুধ থেকে, ওই যে যেমন দুধ পাউডার তৈরি করা হয়, ঠিক ওইরকম ভাবেই বিশেষ প্রক্রিয়াতে এই সুগার অফ মিল্ক তৈরি করা হয়। আগে যেমন পুরিয়া তৈরি করা হতো, এখানে সুগার অফ মিল্ক ব্যবহার করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে শুটি আছে, সাদা শুটি, সেটাকে পাউডার করে এই ধরনের সুগার অফ মিল্ক তৈরি করা হয়। এর বৈশিষ্ট্য এটা সাদা, মনে করেন দানাদার, গন্ধহীন, সহজে মনে করেন যে ঔষধি গুণ বহন করতে পারে। এটা সহজে পানিতে দ্রবীভূত হয়। এ ধরনের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকার কারণে এটাকেও অনেক সময় ব্যবহার করা হয়। এরপরে আমি মানে সবগুলো গিয়ে আমি পরে স্ক্রিনে যাব। স্ক্রিনে যাওয়ার আগে আমি আরো কিছু দেখাবো। এটা শনাক্তকারী বৈশিষ্ট্য ওই একই রকমই, যদি বলি যে এর মাঝে দেখা যাচ্ছে যে এটা সহজেই যে কোনো ভেষজ বহন করতে পারে এবং এর মধ্যে পটাশিয়াম বা অন্যান্য দ্রবীভূত জিনিসগুলো খুব সহজে দ্রবীভূত হয়, তরলীকরণ করা যায় সহজে, এই জন্যই। এরপরে দুগ্ধ শর্করা, দুগ্ধ ইক্ষু শর্করা, এটা আরেকটা জিনিস। সুগার মিল্কে বলতে দুগ্ধ শর্করা বললেও, আবার ইক্ষু শর্করা যেটা মানে সুগার বা চিনি থেকে ওই ধরনের পাউডার রূপে তৈরি করা হয়, এটাও বিশেষ করে গ্লোবিউলস তৈরিতে আমাদের দেশে বেশি ব্যবহার হয়। তবে যেটা দুগ্ধ শর্করা, এর থেকে গ্লোবিউলসটা সবচেয়ে ভালো হয়, কিন্তু আমাদের দেশে সাধারণত এই ইক্ষু শর্করা থেকেই গ্লোবিউলস তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, এবার বটিকা, অনুবটিকা। এর আগে আমি গত ক্লাসে মেপে দেখিয়েছিলাম যে নাম্বারিং যে বিষয়টা, যে 10টি বড়ি যদি পাশাপাশি মেপে এটা মিলিমিটার স্কেলে মাপা হয়, তাহলে যতটুকু স্থান দখল করবে সেটাকেই নাম্বার বলা হয়। যদি 10 মিলিমিটার হয় তাহলে 10 নাম্বার, 20 মিলিমিটার হলে 20 নাম্বার, 30 মিলিমিটার। আমাদের এখানে 10 বা 20 থেকে 40 পর্যন্ত ব্যবহার হয়, কিন্তু বহির্বিশ্বে 5 মিলিমিটার থেকে 5 নাম্বার থেকে শুরু করে 90 মিলিমিটার পর্যন্ত এই ধরনের অনুবটিকা পাওয়া যায়, সেটা আমাদের দেশে পাওয়া যায় না। এটাও ব্যবহার সহজ, সহজে সংরক্ষণ করা যায়, রোগীকে দেয়া যায়, ওষুধ সহজে বহন করে, এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। বটিকা, অনুবটিকা যেহেতু গত ক্লাসে বলেছি, সেজন্য এই বিষয়ে আর খুব বেশি অগ্রসর হচ্ছি না। এবার আসা যাক যে আমরা যদি ভেজিটেবল অয়েল বলি, এখানে পেট্রোলিয়াম জেলি আছে, ভেজিটেবল অয়েল, গ্লিসারিন, এগুলিও আমরা ভেষজ বহ হিসেবে ব্যবহার করে থাকি। যেমন গ্লিসারিন, আমরা অনেক সময় গ্লিসারিন ব্যবহার করি ঔষধ তৈরির ক্ষেত্রে। এই গ্লিসারিনটা হচ্ছে যে আপনার খুব সহজে ভেষজ দ্রবীভূত হয় এবং খুব সহজে দেয়া যায়। এটা বর্ণহীন, গন্ধহীন, হালকা মিষ্টি স্বাদের, পানিতে দ্রবীভূত এবং অ্যালকোহলে দ্রবীভূত হয় এবং খুব সহজে এর স্পেসিফিক গ্রেভিটি 1.26। চর্বি বা তৈলাক্ত জাতীয় এটা সাবান তৈরিতেও অনেক সময় ব্যবহার হয়ে থাকে।
আচ্ছা, এবার অলিভ অয়েলের কথা বলি। অলিভ অয়েল হচ্ছে যে জলপাই, আমরা যেটা জলপাই চিনি ঠিক এরকম জাতীয় এক ধরনের এর পরিপক্ক ফলের বীজ থেকে তৈরি করা হয়। এটা হালকা হলুদ বর্ণের, হালকা গন্ধ বিশিষ্ট এবং নিম্ন তাপমাত্রায় এটা অনেক সময় জমে যায় বা ঠান্ডায়। তবে উচ্চ তাপমাত্রায় বা স্বাভাবিক তাপমাত্রায় জমে না। এটাও অ্যালকোহলে দ্রবীভূত হয়। এটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.910। আচ্ছা, এটাও আমাদের ওষুধ হিসেবে ব্যবহার হয়। আমি সেগুলি দেখাবো বা শোনাবো। এরপরেও আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পেট্রোলিয়াম জেলি, বা আমরা যে ওই যে ম্যারিল পেট্রোলিয়াম জেলি বা শুধু পেট্রোলিয়াম জেলি নামেও যে জিনিসগুলি আছে সেগুলি দেখে থাকে। এটা হচ্ছে এক ধরনের এটাও ভেষজ বহ হিসেবে ব্যবহার করা হয়, বিশেষ করে আমরা যখন অয়েনমেন্ট দেই, মলম বা অয়েনমেন্ট জাতীয়, তখনই এই জাতীয় পেট্রোলিয়াম জেলি থেকে তৈরি হয়। পেট্রোলিয়াম জেলি দুই ধরনের হয়ে থাকে, একটা সাদা আর একটা ইয়েলো ইস বা মানে ঘিয়া কালার বা হলদে বর্ণের। এটাও গন্ধহীন, বর্ণহীন, খুব নরম, সফট, সহজে হয়, কিছুটা তেলতেলে ভাব থাকে। এর বৈশিষ্ট্যগুলো ইয়েলোর এবং সাদা দুটো প্রায় কাছাকাছি একই রকম, সহজেই। এছাড়াও আরো পেট্রোলিয়াম জেলের মধ্যে আরো কিছু আছে, আরো কিছু অয়েল আছে, যেমন আপনার বিভিন্ন ধরনের অলিভ অয়েল ছাড়াও আমরা মুলেন অয়েল ব্যবহার করে থাকি, আরো ইত্যাদি ইত্যাদি বেশ কিছু অয়েল আমরা ব্যবহার করে থাকি। তো আমি কিছু জিনিস এবার দেখাই, যে আমরা তো প্রথমে ডিস্টিল ওয়াটার দেখিয়েছি, আরএস বা স্পিড, এটা আমরা ছোট একটা ইসের মধ্যে রেখেছি। এই হচ্ছে এর মধ্যে আপনার রয়েছে আরে। আচ্ছা, এবার গ্লিসারিনের কথা বলেছিলাম, এইটা হচ্ছে গ্লিসারিন। এর মধ্যে গ্লিসারিন রয়েছে, এটা আমরা ওষুধের হিসেবে ব্যবহার করি। গ্লিসারিন আরো অন্যান্য ভাবে অন্যান্য বোতলেও আছে, এই যে আছে, এখানে আছে, আরো কিছু ইসে আছে, এই যে আমি দেখাচ্ছি। এরপরে আছে ধরেন যে গ্লোবিউলস, এর গত ক্লাসে দেখিয়েছিলাম। এই গ্লোবিউলস গুলা সাধারণতই ইক্ষু শর্করা থেকে তৈরি করা। আমরা যেগুলি আমাদের এখানে পাই, এটা ইক্ষু শর্করা বা চিনি আছে না, সরাসরি চিনি থেকে তৈরি। এখানে ছোট, ওটা 40 নাম্বার, এটা 30 নাম্বার এখানে আছে। এরপরে আমরা বায়োকেমিক যে ওষুধগুলো আছে, এটা হচ্ছে দুগ্ধ শর্করার সহযোগে তৈরি করা হয়। এই যে আমি দেখাচ্ছি, এটা এটা হচ্ছে দুগ্ধ শর্করা, যার কারণে একটু মিষ্টি কম হয়। ইক্ষু শর্করাটা মিষ্টি বেশি, দুগ্ধ শর্করাটা তুলনামূলক মিষ্টি কম। আপনার এই যে ট্যাবলেট, দেখতে পাচ্ছেন কিনা, এই তো ট্যাবলেট গুলো, ঠিক আছে। এটা হচ্ছে বায়োকেমিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এই মোটামুটি এগুলি আমার হাতের কাছে ছিল। আর পেট্রোলিয়াম জেলি তো আপনার মেরিল পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন নামে পেট্রোলিয়াম জেলি আছে। এই ধরনের পেট্রোলিয়াম জেলিগুলো, যেটা আপনারা যখন আপনাদের ইসে ব্যবহার করবেন, বিশেষ করে আপনার চেম্বারে, তখন এই এর ব্যবহারগুলো জানতে পারবেন বা শিখতে পারবেন। এটা বিভিন্ন ভাবে হয়। আমি তাহলে এবার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আচ্ছা, আজকে আমাদের এই এটা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের পড়াই ছিল ভেজিটেবল অয়েল, গ্লিসারিন, পেট্রোলিয়াম জেলি। তো ভেষজ বহ মূল বিষয়টা, যে ভেষজ বহতে আমরা কি কি ব্যবহার করব, সেই জিনিসগুলোই আমি এর সাথে অতিরিক্ত জিনিস যেমন গ্লোবিউলস বা অন্যান্য বিষয়গুলো আমি আলোচনা করলাম। এরপরে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছেন? গ্লাস আছে স্যার। হ্যাঁ, আর আর আচ্ছা, এটা হচ্ছে আপনার যদি বলেন যে অ্যালকোহল আছে। অ্যালকোহল, ওয়াইন, বা আপনি ভিন্ন ভিন্ন নামে
এটাকে চিনবেন বা জানবেন। এটা কেন ভিন্ন ভিন্ন নাম হয়, এটা হচ্ছে ওয়াইন একটা আঙ্গুর থেকে হয়, আরেকটা আপেল থেকে হয়, আরেকটা মনে করেন যে গম থেকে হয়। যখন ভিন্ন ভিন্ন জিনিস থেকে এই অ্যালকোহল উৎপাদন হয় তখন নামগুলো ভিন্ন ভিন্ন হয়। এটাই হচ্ছে, এবং কালার ভিন্ন হয়, স্বাদ ভিন্ন হয়, গন্ধ ভিন্ন হয়। তো সেই জন্যেই এগুলির নাম ভিন্ন ভিন্ন, এবং এটা বিশেষ করে আহ, নেশা করার জন্য বা কেউ হচ্ছে যে না একটু শরীরকে চাঙ্গা করার জন্য বিশেষ করে শীত প্রধান দেশে ব্যবহার করে থাকে। বিশেষ করে আমরা মুসলিমরা ওয়াইন খাই না বা কোনো প্রকার অ্যালকোহল খাই না, এটা আমাদের জন্য হারাম। আমরা তাহলে শীত প্রধান দেশে কিভাবে বাঁচবো বা শীত প্রধান দেশে কি করব? আমাদের জন্য আল্লাহ এর চাইতে উত্তম জিনিস দিয়েছে, সেটা হচ্ছে মধু। শীত প্রধান দেশে বা শীতে কোনো জায়গায় যদি আপনার যে থাকেন বা যেতে হয়, তাহলে আপনি মধু সঙ্গে নিবেন। মধুটা খেলে ওর চাইতে বেশি এনার্জি পাবেন এবং শরীর গরম থাকবে। আচ্ছা, তো এখানে যা আছে এটা আমি সবগুলা দেখাচ্ছি যে এমনি আমাদের সচরাচর সমাজে যে এটা হয় এর কোনোটাই আমরা ব্যবহার করি না। আমরা সাধারণত মোলাসেস বা চিটাগুড় থেকে যেটা তৈরি হয় সেটাই আমাদের ওষুধের কাজে ব্যবহার করে থাকি। এই যে এখানে ওই যে বারে বা অন্য কোথাও যেভাবে করা হয়, পরিবেশন করা হয় তার একটি চিত্র, কিন্তু এগুলি আমরা কোনো কিছুই নেই না। আর এমনি তো মুসলিম হিসেবে এটা মানে গ্রহণ করা হারাম। আচ্ছা, এটা হচ্ছে পেট্রোলিয়াম জেলি। পেট্রোলিয়াম জেলি এটা সাধারণত আমরা ওয়েনমেন্ট তৈরিতে ব্যবহার করে থাকি, যে কারো এক্সটার্নাল ইউজ করব। ধরে নেন কারো হয়েছে আপনার দাঁত, তো তখন যদিও হোমিওপ্যাথিক এই বিষয়গুলো নিয়ে বিতর্কিত বিষয়, অনেকে করে থাকেন যে ওষুধ দিয়ে চাপা দেওয়া যায় না বা না, কিন্তু আমাদের অনেকে ডাক্তার বা বড় বড় ডাক্তার যেমন ক্লার্ক কোথাও কোথাও মনে করেন যে এই এক্সটার্নাল ইউজের কথা বলেছেন, বা আরো অন্যান্য, আবারও অনেকেই একেবারেই দেখতে পারেন না। কিন্তু আমরা যেহেতু ফার্মেসি পড়তেছি, হোমিওপ্যাথিক ফার্মেসি, সেহেতু আমাদের শেখা বা জানা দরকার, আমরা অবশ্যই জানবো এবং শিখবো। সেটা হচ্ছে ধরেন এই যে এখানে পেট্রোলিয়াম জেলি, এই পেট্রোলিয়াম জেলি দিয়ে আমি দাঁতের একটি ওষুধ তৈরি করব। ধরেন আমি তাকে খেতে দিলাম টেলোরিয়াম বা গ্রাফাইটিস বা অন্য যে কোনো সালফার একটা ওষুধ, তার নির্বাচিত ওষুধ আমি দিলাম, কিন্তু এক্সটার্নাল ইউজে যাতে সহজে সে একটু উপশম হয় বা তার রোগটা ভালো হয়, সেজন্য আমরা এই পেট্রোলিয়াম জেলির সাথে আমরা অ্যাসিড ক্লাইসোফেনিক ব্যবহার করতে পারি, খুব সুন্দর করে মিশিয়ে। এটা যদি এক্সটার্নাল ইউজে ব্যবহার করি তাহলে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এটা ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ভালো হয়ে যায়। তো আমরা চিনলাম এবার পেট্রোলিয়াম জেলি। এর আগে বৈশিষ্ট্য এবং অন্যান্য গুণাবলীর কথা আমি বলেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে ওখানে একটা আছে, এটা আরেকটা, মানে দুইটা দুই ফর্মে বা দুইটা মোড়কে দেয়া আছে। এরপরে কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো, এখানে কি আছে, কিসের ছবি? কেউ বলতে পারবেন? এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে। অলিভ অয়েল এটা। হ্যাঁ, এখানে অলিভ অয়েল আছে, কিন্তু অলিভ অয়েল বিভিন্ন ধরনের অলিভ অয়েল। অলিভ অয়েলের মধ্যে বেশ কয়েকটা প্রকার আছে, কোনোটা গাঢ়, কোনোটা খুব পাতলা। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা খেয়ে থাকে, অনেক সময় খাবার হিসেবে ব্যবহার করে, আর অনেকগুলো খাবার হিসেবে না, শুধু এক্সটার্নাল ইউজে ব্যবহার করে থাকে। তো এই অলিভ অয়েল এটা আমাদের খুব ভালো, এটা একটা খুব ভালো ভেষজ বহ হিসেবে কাজ করে, এবং অলিভ অয়েলটা আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরেন যে কারো মারাত্মক চুলকানি, খুব চুলকাচ্ছে, আপনি ওষুধ দিচ্ছেন, ওষুধে ভালো হবে কিন্তু সময় লাগতেছে, বা রুগী এসে বারবার আপনাকে কমপ্লেন করতেছে যে কি ওষুধ দিলেন, আমার তো ভালো হচ্ছে না, আমি তো মানে সারা রাত চুলকাতে চুলকাতে ঘুমাতে পারি না, বা বাচ্চা ঘুমাতে পারে না। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি এই অলিভ অয়েলের সাথে ইচিনেশিয়া মিশিয়ে দিয়ে আমরা যদি রুগীকে দেই, তাহলে রুগী অন্তত ভালো হতে একটু সময় লাগলেও অনেকটা আরাম পাবে, বা রুগী কিছুটা মনে করেন উপশম বোধ করবে। এই জন্যে এটা আমাদের, শুধু এটা একটা বললাম, এরকম অনেক ইউজ আছে আমাদের এরকম অলিভ অয়েলের। আচ্ছা, এখানে কি আছে, এটা হচ্ছে ওইখানে লেখা আছে ভেজিটেবল অয়েল। শক্তিপীঠ দিতে হবে নাকি মাদার টিংচার? জি, হ্যাঁ বলেন।
ইচিনেশিয়া যে বললেন ওটা কি শক্তিকৃত না মাদার টিংচার দিতে হবে অলিভ অয়েলের সাথে মিক্স করে? ইচিনেশিয়া সাধারণত মাদার টিংচার আমরা যখন মানে এক্সটার্নাল ইউজে ব্যবহার করি, সাধারণত একটা জিনিস জানবেন, তখন উচ্চ শক্তির ওষুধ খুব একটা ব্যবহার হয় না। সেটাও কখন ব্যবহার হয়, কেউ মানে অচেতন তাকে হয়তো ত্বকে আমরা মেসেজ করে দিতে পারি অথবা নাকে গ্রানে দিতে পারি, কিন্তু আমরা যখন অন্য কিছুর সাথে যেমন অলিভ অয়েলের সাথে ব্যবহার করতে দিব, তখন সাধারণত মাদার টিংচারটাই ব্যবহার হয়ে থাকে, অথবা 1x 2x 3x, যেমন ফেরামফস 3x অনেক সময় ব্যবহার হয়, বা 1x 2x এক্সটার্নাল ইউজে অন্য কিছুর সাথে ব্যবহারের প্রক্রিয়া রয়েছে। আচ্ছা, এরপরের ছবিতে এসে আবার ওইটা আসলাম। এবার আসেন, এটা কি? ওটা একটা ভেজিটেবল অয়েল, এটাও একটা ভেজিটেবল অয়েল। এখানে কি আছে? সরিষার তেল, বিভিন্ন ধরনের বা বিভিন্ন ব্র্যান্ডের সরিষার তেল। এটাও এটা আসলে আমরা অনেক সময় ব্যবহার করি যে এটা আপনি অলিভ অয়েল পাচ্ছেন না, তখন নারকেল তেল বা সরিষার তেলের সাথে মিশিয়ে ব্যবহার করেন। তো এই ক্ষেত্রে ভালো কাজ করে, কিন্তু তারপরে সরিষার তেলের নিজস্ব একটা ঔষধি গুণ আছে। এমনকি অলিভ অয়েল আপনি কোনো ওষুধই দিতে পারতেছেন না কথার কথা, বা নারকেল তেল দিতে পারতেছেন, মানে তার কেনার সামর্থ্য নাই, অলিভ অয়েলের দাম বেশি। তো সেই ক্ষেত্রে অনেক সময়ই আমরা করে থাকি যে এই সরষের তেলের সাথে মিশিয়ে ব্যবহার করেন বা নারকেল তেলের সাথে কিন্তু সরষের তেলের নিজস্ব একটা ঔষধি গুণ সম্পন্ন বা বৈশিষ্ট্য আছে। এটা অনেক সময় বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রে কিছুটা উপশম দেয়। এর সাথে আমরা ব্যবহার করে থাকি এক্সটার্নাল ইউজে। এখানে কি আছে? এটা হচ্ছে নারকেল তেল, সরষের তেল, এটা সবই কিন্তু ভেজিটেবল অয়েল। আমরা ভেজিটেবল অয়েলেরই বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে, এখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের নারকেল তেল। এই নারকেল তেলটাও আমরা অনেক সময় ভেষজ বহ হিসেবে ব্যবহার করে থাকি। এর সাথেও আমরা বিভিন্ন ধরনের রোগীদের ওষুধ দিয়ে থাকি। আমি নিজে দেখেছি একটা রোগীর ক্ষেত্রে, যেটা হচ্ছে যে প্রেগনেন্সি কালীন ইচিং বা চুলকানি, সেই ক্ষেত্রে কোনো কিছুতেই তার চুলকানি, সারা শরীরে চুলকাচ্ছে, কোনো কিছুতে নেই। এই নারকেল তেলের সাথে ওষুধ ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এটা হচ্ছে যে আমাদের ভেষজ বহ হিসেবে এটাও ব্যবহার হয়ে থাকে, এই ভেজিটেবল অয়েলটা। এই যে এখানে ধরেন যে এই খাওয়ার নারকেল তেল শুধু যে মানে আমরা ব্যবহার করব তা না, এটা খাওয়াও যায়, এবং এর মধ্যে খাওয়ার উপযোগী করে যদি সুন্দর করে তৈরি করা যায় তাহলে নারকেল তেলটা খাওয়া যায়। তবে নারকেল তেলের এক্সট্রা একটা গ্রান আছে, যে গ্রানটা সবাই হয়তো নিতে পারে না এবং সবার কাছে ওটা পছন্দনীয় না, এই জন্য ভালো না লাগতে পারে, না খেতে পারে। তবে নারকেল তেলও এই যে খাওয়া যায়, বা এভাবে স্বচ্ছভাবে নারকেল সেগুলিকে জাল দিয়ে তেল তৈরি করা হয়। এবার আসা যাক, এখানে হচ্ছে আপনার গ্রিস, তারপরে হচ্ছে যে আপনার অন্যান্য জিনিসও আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম যে অয়েল আছে, এই অয়েলগুলো আমাদের অনেক সময়, যেমন ক্যাস্টর অয়েল এক ধরনের ভেজিটেবল অয়েল। এটা আপনারা ভেন্না গাছ দেখেছেন? ভেন্না গাছ, হ্যাঁ দেখেছি। আচ্ছা, এই ভেন্না গাছ থেকে যে তেলটা হয় এটার নামই ক্যাস্টর অয়েল। এটাও আমাদের হোমিওপ্যাথিতে ভেষজ বহ হিসেবে অনেক সময় ব্যবহার হয়ে থাকে। ভেন্না গাছের পাতা তো বোধহয় ওই যে আপনার খায় না, ওই যে রেশমি পোকা। না, এটা বিচি থেকে সিদ্ধ করে আবার গুঁড়ো করতে হয়, আবার বেশ কয়েকটা প্রক্রিয়া শেষে এই তেলটা বের হয়ে আসে। ভাজতে হয়, শুকাতে হয়, ভিজিয়ে রাখতে হয়। মানে ভেন্নার তেলটা বের করতে একটু কষ্ট আছে, কয়েকটা প্রক্রিয়ার পরে বের হয়ে আসে। তো এটাও অনেক সময় এক্সটার্নাল হিসেবে ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এখানে আছে, এরপরে আমরা আরো কিছু তেল পাই, যেমন সয়াবিন তেল। এটাও এক ধরনের ভেজিটেবল অয়েল, তবে এটা আমরা সাধারণত খাওয়ার কাজেই ব্যবহার করি, অন্য কাজে কম ব্যবহার করি। এরপরে কালিজিরা তেল, এখানে দেখা যাচ্ছে কালিজিরা তেলের একটা ছবি আছে। আমি আসলে পাশাপাশি কয়েকটা ছবি রেখেছি যাতে তুলনা করতে পারি।
এই কালিজিরার তেলটা অনেক সময় ঔষধি গুণ সম্পন্ন, বিশেষ করে আপনি যাদের ঠান্ডা সর্দি কাশি আছে এদেরকে শীতকালীন যদি খাওয়ানো যায় তাহলে ঠান্ডাটা অনেক কম লাগে বা সর্দি ভালো হয়। এর মধ্যে ঔষধি গুণ সম্পন্ন আছে। তো এটা আপনার ভেজিটেবল অয়েল, তবে এই ধরনের অয়েলগুলো অনেক সময় নিজস্ব গুণ থাকে আবার ভেষজ বহন করে থাকে। এখানে আরো কয়েকটা আছে, নারকেল তেল বা ওই যে অলিভ অয়েল বা আরো কিছু অয়েল। এখানে একটা ড্রাম আছে, সাধারণত বাইরে থেকে যখন বেশি কোনো কোম্পানি তেল নিয়ে আসে তখন এরকম বড় ড্রামে করে নিয়ে এসে এখানে বোতলজাত বা প্যাকেটজাত করেই সাধারণত রপ্তানি করে থাকে। এবার আসা যান যে আর্নিকা প্লাস, এখানে কয়েকটা ব্র্যান্ডের আপনার আর্নিকা প্লাস, এটা আমরা অনেক সময় এই তেলগুলো এমনি তেলগুলোকেই আমাদের ওষুধ মিশিয়ে ধরেন যে হেয়ার অয়েল নামে বা বিভিন্ন নামেও আমরা ব্যবহার করে থাকি হোমিওপ্যাথিতে। তেমনি এই হচ্ছে আর্নিকা হেয়ার অয়েল। আর্নিকা হেয়ার অয়েল যেমন চুল পড়া বন্ধ করে, মাথা ঠান্ডা রাখে, চুল পাকা বন্ধ করে, এই ধরনের কিছু আছে। কিন্তু সব ক্ষেত্রেই সব কোম্পানির ওষুধ যে একই রকম কাজ করে তা না, এটা কম বেশি হতে পারে। তবে আমরা অনেক সময় এটা না যেমন চুল উঠে যায় জ্যাবারন্ডি মাদার, এটা নারকেল তেলের সাথে ব্যবহার করতে দেই রোগীদের, সেক্ষেত্রে চুল পড়া বন্ধ করে। তো এই হচ্ছে ভেজিটেবল অয়েল। আরো আছে, আচ্ছা, এটা হচ্ছে জেনিটাল অয়েল। এটা অনেক সময় অনেক কোম্পানি ব্যবহার করে থাকে যে এই অয়েলগুলোর সাথে আমাদের হোমিওপ্যাথিক কিছু মাদার টিংচার মিশিয়ে আপনার জেনিটাল অর্গানে মেসেজ করা অথবা পেইন কিলার হিসেবে মেসেজ করা বা অন্য কিছু মেসেজ হিসেবে ব্যবহার করে থাকে। এই অয়েলের ব্যবহারটা বোঝানোর জন্য আমি মূলত এটা দেখিয়েছি। আচ্ছা, এবার আসা যাক, এখানে দেখেন বেবি অয়েল লেখা আছে উপরে, বেবি অয়েল, অলিভ অয়েল। এই বেবি অয়েলের ক্ষেত্রে একটা বিষয় আছে, যদি এটাকে সত্যিকারেই বেবি অয়েল হিসেবে, এখন তো প্রতারণার শেষ নেই, কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা বেবি অয়েল তৈরি করব সেটাকে অনেক বেশি রিফাইন করতে হয় এবং বাচ্চাদের উপযোগী করেই সেটা তৈরি করতে হয়। বড়দের তেল আর বেবি অয়েল এক না, কারণ বাচ্চাদের ত্বক থাকে অনেক বেশি কোমল এবং অনেক বেশি সেনসিটিভ। সেইখান ক্ষেত্রে অনেক সময় বড়দের তেল যদি ব্যবহার করা হয় অনেক সময় সমস্যা হতে পারে। যেমন সরিষার তেল, আগের দিনে আমাদের মানে মা চাচিরা ব্যবহার করতো, কিন্তু এটা অনেক সময় বাচ্চাদের শরীরে আপনার তৈরি করতে পারে, হয়তো জ্বালা পোড়া তৈরি করতে পারে, ত্বক লাল হয়ে যেতে পারে, ওর ঝাঁঝালোই। আর এখন এই সরষার তেলে অনেক কিছুই মিশায়, তার মধ্যে পেঁয়াজের রস বা এই জাতীয় কিছু ঝাঁজ বেশি বানানোর জন্য আরো কোনো কিছু। সেই জন্য বেবি অয়েলের বেবিদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা এবং এটা বিশেষভাবে রিফাইন করেই এই ধরনের অয়েলগুলো ব্যবহার করা উচিত। সেই জন্য আমি এই বেবি অয়েলের ছবিটা দিয়েছি। এরপরে আরো অয়েল আছে যেটা হচ্ছে যে ভিটামিন যুক্ত। এর মধ্যে এই অয়েলের সাথে যে কোনো অয়েল, ধরুন অলিভ অয়েল হোক বা অন্য, এর মধ্যে বিভিন্ন ভিটামিন, ভিটামিন ই, ভিটামিন মিশিয়ে আপনার মনে করেন যে বিভিন্ন এই প্রসাধনী হিসেবে বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয়ে থাকে। সেটা শুধু মানে অন্য কোনো কোম্পানি করে তা না, হোমিও কোম্পানিরা অনেক সময় এই ধরনের অয়েল ব্যবহার করে থাকে। এটা ফ্রেশ সয়াবিন অয়েল বা সয়াবিন অয়েল, এটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে যে খাওয়ার জন্য, কিন্তু আমাদের যদি অলিভ অয়েলও আমরা খেতে পারি বা সেটাও আমাদের জন্য হার্টের জন্য অনেক ভালো। তারপরে একটা আমাদের অধিকাংশ অয়েলগুলোই আমাদের খাওয়ার ক্ষেত্রে এড়িয়ে চলা উচিত, যেই অয়েলগুলো জমে যায় সেটা আমাদের ব্লক তৈরি করতে পারে। কিন্তু তার মধ্যে যেমন ওমেগা 3 যে সমস্ত অয়েলে আছে, যেমন সামুদ্রিক মাছ বা মাছ থেকে যে অয়েল হয় সামুদ্রিক মাছে, আমাদের এমনি মাছ না, এটার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে যেটা ব্লকেজ সারাতেও সহযোগিতা করে থাকে।
আর ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই তেলটা যত খাওয়ার ক্ষেত্রে তেলটা যত কম ব্যবহার করা যায় ততই ভালো। এটা আপনার কিউকার্পিন অলিভ অয়েল। এখানে দেখিয়েছি যে এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন এই অয়েলগুলোই বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করে থাকে। তো আমরা যে এই অয়েলটা নিউট্রাল, এরপর এসেন্স অয়েল থাকতে পারে যার মধ্যে গন্ধ থাকতে পারে, এরপরে অ্যারোমেটিক অয়েল যে অয়েলের মধ্যে দেখা যাচ্ছে যে সুগন্ধি মিশিয়ে তারপর ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই যে এখানে এই জলপাইয়ের ছবি দেওয়া আছে, পাতার ছবি এবং সহ নিচে একটা ছবিতে অলিভ অয়েলের ছবি দেওয়া আছে। এই ধরনের আমরা বিভিন্ন ধরনের এক্সট্রা ভার্জিন, অমুক তমুক, এক্সট্রা ভার্জিন সাধারণত লেখা থাকে যে অয়েলগুলো খাওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। তো এইখানে আরো কিছু যেমন ইউনানি আয়ুর্বেদিক বা অন্যান্য কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে এই ধরনের অয়েলগুলো তৈরি করে এরা মানে অয়েল দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে থাকে। আমাদের ক্ষেত্রেও আমরা হোমিওপ্যাথরাও অনেক সময় আমাদের এক্সটার্নাল ইউজের জন্য আমরা অনেক ধরনের অয়েল, বিশেষ করে ভেজিটেবল অয়েল ব্যবহার করে থাকি। অ্যানিমাল অয়েল আমরা সাধারণত ব্যবহার করি না, ভেজিটেবল অয়েলটাই আমাদের ব্যবহার্য। এই যে এটা ধরেন যে হাতে তৈরি একটা ওষুধ, ওষুধ মনে করেন অয়েলের মধ্যে এই ওষুধটা তৈরি করে রাখা আছে। এরপরে দেখেন এই যে যেমন মুলেন অয়েল, এটা হচ্ছে যে কানে দেওয়ার জন্য ব্যবহার হয়। এখানে লেখা আছে বুসি অয়েল, বুসি উপরে দেখতে পাচ্ছেন। এটা হোমিওপ্যাথিতে ব্যবহার হয়, অনেক বেশি ব্যবহার হয়, বিশেষ করে সেতি রোগে যাদের আছে সেতি রোগের ক্ষেত্রে অয়েল বুসিটা অনেক বেশি, অথবা লিউকোডার্মা বা সেতি রোগের ক্ষেত্রে, সুলির ক্ষেত্রে বা অন্য অনেক ক্ষেত্রেই এই অয়েল বুসিটা ব্যবহার করে থাকে। এইচবিএল এটা তৈরি করেছে, প্রায় অনেক কোম্পানি এই ধরনের অয়েল তৈরি করে থাকে হোমিওপ্যাথিতেও। তো এই ছিল আজকের মোটামুটি ক্লাসের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন যদি আপনাদের আমি স্ক্রিনটা অফ করে আমি মনে হয় যে ইসে চলে আসি সরাসরি। আচ্ছা, আমি সরাসরি ভিডিওতে চলে আসলাম। আমি দেখিয়েছিলাম কিনা অলিভ অয়েল, এই যে আমার কাছে মানে আমি তখন আপনাদের জন্যই রেখেছিলাম। এটা হচ্ছে অলিভ অয়েল, এই যে হালকা কালারের, আপনাদের দেখানোর জন্যই। আমি ডিস্টিল ওয়াটার গ্লিসারিন দেখিয়েছি, অলিভ অয়েল, পেট্রোলিয়াম জেলিটা বাসায় আছে, এখানে আনতে ভুলে গেছি। আরএস বা অন্যান্য জিনিস দেখিয়েছিলাম। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন এখন। ভেষজ বহুটার ওই যে ইংলিশটা যেন কি বললেন আপনি তখন? জি, ভেষজ বহর যে ইংলিশটা কি, ইংলিশ টার্মটা কি, মেডিকেল টার্ম? আমি মানে কথাটা একটু আস্তে শুনতে পাচ্ছি, একটু জোরে বললে। ভেষজ বহ যেটা বললেন, ও ভেষজ বহ, হ্যাঁ, ইংলিশ ভেহিকেলস, টার্মটা কি, ইংলিশ মেডিকেল টার্মটা কি? ভেহিকেলস, ভেহিকেল? হ্যাঁ ভেহিকেল বা ভেষজ বহ। যেমন মনে করেন যে এটা শুধু হোমিওপ্যাথিতে ব্যবহার হয় তা না, কিন্তু অ্যালোপ্যাথিতেও। যেমন অ্যালোপ্যাথিতে একটা মনে করেন যে আমরা ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ দেখি না, হ্যাঁ, এই সবই কিন্তু ভেহিকেলস। কারণ হচ্ছে একটা ট্যাবলেট ধরেন 1 গ্রাম, সেখানে লেখা থাকে 5 mg মেডিসিন। তার মানে 1000 ভাগে 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে ওষুধ, বাকি যেটা ট্যাবলেট তৈরি করা আছে এই পুরোটাই হচ্ছে ভেহিকেলস। অয়েলের মধ্যে এরকম, আমাদের হোমিওপ্যাথিতেও একই রকম। আমরা ডিস্টিল ওয়াটার ব্যবহার করি, এটা হচ্ছে এক ধরনের ভেহিকেলস। আরএস ব্যবহার করি, এক ধরনের ভেহিকেলস বা ভেষজ বহ। আচ্ছা, এছাড়া আর কারো কোনো প্রশ্ন? আর কারো আমরা কোনো যে প্রশ্ন বৃষ্টির আছে? পানিটা ব্যবহার, জি, বৃষ্টির পানি, বৃষ্টির পানি, ডিস্টিল ওয়াটার। বৃষ্টি, বৃষ্টি, রেইন ও ওয়াটার। হ্যাঁ, রেইন, আচ্ছা এটা ভালো, এটার সংরক্ষণ করে রাখা যায়, এটা দীর্ঘদিন ভালো থাকে।
হ্যাঁ, বৃষ্টির পানি ব্যবহার করা যায়। বৃষ্টির পানিতে মানে এটা নিউট্রাল, কিন্তু এটারও কিছু শর্ত থাকে। আপনি যেটাতে ধরবেন, ধরেন যে চালের থেকে আপনি পানি ধরবেন, অন্তত 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই পানিটা চালটা ধুয়ে পরিষ্কার হওয়ার পরে ধুলো বালি ধুলোকণা মানে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এই পানি নেওয়া যাবে না। 10 থেকে 15 মিনিট বৃষ্টি হওয়ার পরে এটা সংরক্ষণ করে রাখতে পারেন এয়ারটাইট বোতলে, কাঁচের বোতলে। তবে একটু পিচ্ছিল এবং একটু বৃষ্টির পানিতে এক্সট্রা থাকে, একটু মানে কেমন যেন পিচ্ছিল পিচ্ছিল। এটা দীর্ঘদিন থাকলে এরকম একটা বৈশিষ্ট্য তৈরি হয়। এবং বৃষ্টির পানি দিয়ে কাপড় অনেক বেশি পরিষ্কার হয় এমনি পানির চাইতে। আমাদের ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে। বৃষ্টির পানিতে নেই, মানে এটা নিউট্রাল। এছাড়া আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ভিডিও বন্ধ করে দিতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কোহিনূর ম্যাম আজকে একদম চুপ, আপনি কোনো কথা বলছেন না। জয়ন্ত স্যার ভিডিও বন্ধ করে দিতে পারেন। আর কারো কোনো প্রশ্ন নেই? আপনারা অবশ্যই পড়ে আসবেন, বা পড়ে আসলে হয় কি বুঝতে সুবিধা হয়, আপনারা অবশ্যই পড়বেন। হাসান স্যারের একটা বাংলায় বই আছে খুব ভালো। আর তারপরে আমি ইংলিশে পড়তে পারলে ইংলিশ বইগুলো অনেক ভালো। তো আপনার উদ্ভিদবিদ্যা বিভাগে ঢাকা ইউনিভার্সিটি, উনি কিন্তু ডিএসএমএস করা, এবং ওনার লেখা বেশ কিছু প্যাথোলজি বই আছে, অর্গানন বই আছে, উনি ফার্মাসি বইও লিখেছেন। ওনার বইটা খুব সহজ। এরপরে জুবাইদা ম্যাডাম বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের, হাসান এই মির্জা ওনার কি স্যার? যে, হাসান মির্জা স্যার? না হাসান মির্জা না, হাসান আচ্ছা মির্জা আচ্ছা অন্য, উনি ইন্ডিয়ান। উনি আবুল হাসান, এই যে যিনি করেছেন, উনি উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান। আমরা যখন আচ্ছা পরীক্ষা দিছি তখনই উনি চেয়ারম্যান ছিলেন এই ঢাকা ইউনিভার্সিটিতে। উনি অনেক বই লিখেছেন, আপনার হাসান বুক হাউসের যত বই আছে উদ্ভিদবিদ্যা বিভাগে ওনার লেখা। উনি ডিএইচএমএস করা, এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকেই উনি করেছেন, এবং উনি ঢাকা ইউনিভার্সিটির এক্সামিনার ওই হোমিও বিএইচএমএস কোর্সে। আমি তো স্যার ইন্ডিয়া থেকে বলতেছি যে একটা আমার মেটেরিয়া মেডিকা আমার খুব পছন্দ নিয়েছিল, এই ছন্দে ছন্দে মেটেরিয়া মেডিকা একটা আমার কাছে আচ্ছা আছে 1 নম্বর খণ্ড, কিন্তু আচ্ছা, দ্বিতীয় ছন্দ এবং আপনি তৃতীয় খণ্ড। ওইখানে ঋতু কিন্ডার বইটা নিতে পারেন, ঋতু কিন্ডার ইংলিশ বই, ওটা ভালো। আর আপনার ওখানে ডিএইচএমএস পড়ার কোনো সুযোগ নেই। আপনি এই একটা কাজ করতে পারেন, হোমিওপ্যাথিক ফার্মেসি কোর্স আছে ওইখানে, সম্ভবত 1 বছর না 2 বছরের। আপনি আপনাদের ইসেই আমার কাছে সম্ভবত ঠিকানাটা ছিল ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়াতে আগে ডিএইচএমএস ছিল, এখন ডিএইচএমএস উঠিয়ে দিয়েছে, সরাসরি বিএইচএমএস পড়তে পারেন। আচ্ছা স্যার। ওখানে আপনি হোমিওপ্যাথিক ফার্মেসি নিয়ে পড়ার সুযোগ আছে, যেটা বাংলাদেশে নেই। আচ্ছা আচ্ছা স্যার। জয়ন্ত স্যার, আচ্ছা তাহলে আমি শেষ করে দিই তাহলে আজকে আজকে। স্যার যে আসি তাহলে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বড় করতাম কিন্তু ভিডিওটা হচ্ছে তো, প্রশ্ন উত্তর খুব একটা ভিডিও করা হয় না সেজন্য। আচ্ছা, সবার কাছ থেকেই দোয়া কামনা করছি, এবং সবাই যেন আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারি, আল্লাহ নামাজ এবং আল্লাহর আচ্ছা হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
জয়ন্ত স্যার, হ্যাঁ আমি ভিডিওটা বন্ধ করে দিতে বলেছিলাম বেশ কয়েকবার। ভিডিওটা চলতেছে এখন। জি, রেকর্ড বন্ধ কর। জি জি, আমি বলছি, আমার কথা শুনতে পাচ্ছেন? রেকর্ডটা বন্ধ করে দিন। এখনো রেকর্ড হচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ, রেকর্ড বন্ধ করে দিন। আচ্ছা রেকর্ড মানে কি হয়েছে, আমার ল্যাপটপে হ্যাং করেছিল। আমি আপনার সব কথা শুনতেছি, কিন্তু আমি